কি ব্যাপার মা, সেই সকাল থেকে কতগুলো বাসন নিয়ে বসে আছেন? বাসনগুলো কখন পরিষ্কার হবে আর কখন রান্না করবেন? আপনার ছেলে তো কাজে যাবে, এত ধীরে ধীরে কাজ করলে হবে? এই তো বড় বৌমা, কিছুক্ষণের মধ্যেই বাসন পরিষ্কার করা শেষ হয়ে যাবে। আমারও তো বয়স হয়েছে, আমি তো এখন আগের মতো কাজ করতে পারি না। কাজ না করলে আপনি আর আপনার স্বামী এখানে থাকতে পারবেন না। জানেনই তো জিনিসপত্র কত দাম, তাছাড়া এত বড় সংসার, বসে বসে দুজন মানুষকে খাওয়ানো উপায় কি আর আছে? আমি তো আর মা বসে বসে খাই না, আমি যথেষ্ট পরিশ্রম করি এই সংসারের জন্য। তাছাড়া তোমাদের শ্বশুরকে তো দিয়ে অনেক কাজ করাও, বাজার করানো, তোমাদের ছেলে মেয়েকে স্কুলে আনা নেওয়া সবই তো করেন। এমন কোনো কাজ নেই যে তোমার শ্বশুর করে না, ওনারও তো বয়স হয়েছে। বয়স হয়েছে বয়স হয়েছে শুনতে শুনতে আর ভালো লাগে না। বয়স হলে কি কাজ করা নিষেধ? দয়া করে জলদি করুন, আপনার ছেলে খেয়ে কাজে যাবে। দয়া করে আর খাওয়ার কোটা দিও না মা, বুড়ো মানুষ দুজন, কয়টা ভাতে খাই। তোমাদের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, গলা দিয়ে আর ভাত নামে না। তুমি ঘরে যাও মা, বিশ্রাম করো, আমি বাসন ধুয়ে রান্না চড়াচ্ছি, তারপর তোমাদের খাওয়ার জন্য ডাক দিব। কি ব্যাপার বউ, এখনো রান্না হয়নি? সব কয়টা নাকি ননির পুতুল? সকাল করিয়ে দুপুর হতে চললো আর এখনো খাবার পেলাম না। আমাকে শুধু শুধু কেন কথা শোনাচ্ছ? তুমি তোমার মাকে গিয়েই বলতে পারো, ভোরবেলা থেকে বাসন পরিষ্কার করার লেগেছে, এখনো রান্না বান্নার কোনো নাম গন্ধই নেই। বুড়ো মানুষ কাজ ঠিক মতো করতে পারে না, তাই তো বলছিলাম কাজের লোক রাখো, তাহলে তো সংসারের সব ঝামেলা চলে যাবে। কাজের লোক রাখবো মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাজের লোকের কত খরচ তুমি তা জানো? শুধু শুধু এতগুলো টাকা খরচ করতে পারবো না, সংসারে এমনিতেই কোনো আয় উন্নতি নেই। ঠিক আছে, তোমরা দুই বউ যা ইচ্ছা তাই করো, আমি আর কিছুই বলবো না। আমি কাজে যাব, দয়া করে আমার ভাতটা এনে দেও। মা, রান্না বান্না তো শেষ হলো, এখন কতগুলো কাপড় ধুতে হবে, কাপড়গুলো ঘাট থেকে ধুয়ে নিয়ে আসুন। বুড়ো শাশুড়িকে দিয়ে কাপড় পরিষ্কার করাও, এ কাপড়গুলো তো তুমি নিজেও ধুতে পারো। আমি যদি কাপড় পরিষ্কার করি তাহলে সংসারে আপনার কাজটা কি? আপনি কি এই সংসারে বসে বসে খাবেন? জীবনে কখনো ভাবিনি যে তো কঠিন পরিস্থিতি আসবে, বড় ছেলে আর ছোট ছেলে আমাকে খাওয়ার খোটা দেবে। তুমি কোনো চিন্তা করো না বৌমা, তোমার কাপড়গুলো খুব সুন্দর করে ধুয়ে দিব। কিন্তু মা, কাপড়ের ময়লা দূর করছো, তোমার হৃদয়ে যে কালো দাগ রয়েছে সেগুলো তুমি কখনোই দূর করতে পারবে না। ছি মা, আমি আপনার ছেলের বউ, আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন? কোথায় গেলে তুমি? শুনে যাও, এখানে আমি এক মিনিটও থাকবো না, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। কি ব্যাপার, সকালবেলায় উঠে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিয়েছ? তোমার জন্য শান্তিতে একটু বাড়িতে থাকাও যায় না? তোমার মা আমাকে কত বড় কথা বলেছে, আমার মনে নাকি কালো দাগ, তাই আমাকে কেউ পছন্দ করে না। কি ব্যাপার মা, যতই তোমার বয়স হয়েছে ততই তোমার বিমরতি বাড়ছে। কি বলছো এসব? তোমার এসব কথায় সকাল সকাল অশান্তি শুরু হয়ে গেছে। শান্তিতে খেতে বসবো তারও কোনো উপায় নাই, এখানে রাগারাগি শুরু হয়ে গেছে। দেখলেই তো তোমার মা আমাকে কত বড় কথা বলল। তিনি আমার সাথে নিয়মিতই খারাপ আচরণ করেন। বড় বউ যা কাজ দেয় সব কাজ করে, আর আমি কোনো কিছু একটা বললেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়। আমি কখন তোমার সাথে খারাপ ব্যবহার করলাম? এত বড় মিথ্যা অপবাদ আমাকে দিও না বৌমা, সৃষ্টিকর্তা সহ্য করবেন না। আমি তোমার মায়ের বয়সেরই একজন, তোমার শাশুড়ি। কি বললেন আপনি? আমি মিথ্যেবাদী? আমি আপনাকে মিথ্যে অপবাদ দেই? শুনলে তুমি তোমার মা কি বললো? এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? মরণ তো আমার হওয়া দরকার ছিল, কত কষ্ট করে দুটো ছেলেকে মানুষ করলাম, কে জানতো আমার কপালে এত দুঃখ থাকবে। তাহলে আগে দুটো ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলতাম। দয়া করে এসব বাজে কথা বলা বন্ধ করো মা,
এই চলো তো করে, বাজে কথা শোনার আমার সময় নেই। কি ব্যাপার, তোমার কি হয়েছে? এখানে বসে কাঁদছো কেন? আমাকে বলো কি হয়েছে তোমার। তুমি আমাকে একটু বিষ কিনে দিতে পারবে? বিষ খেয়ে আমি মরে যাই। এই কঠিন জীবন আমি আর নিতে পারছি না। সারাক্ষণ দুই বউয়ের আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, অসম্মান করে কথা বলে। এর থেকে আমার মরে যাওয়া ভালো। কি করব, আমাদের ভাগ্যে যে অসম্মান লেখা ছিল, তাই তো অসম্মানিত করছে ওরা। তুমি কোনো চিন্তা করো না, একদিন ঠিক সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। সৃষ্টিকর্তা যেদিন মুখ তুলে তাকাবেন, সেই দিন হবে আমাদের শেষ দিন। আজকে সামান্য এক ব্যাপারে ছোট ছেলের বউ যা নয় তাই বলল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বউয়ের সব কথা শুনলো, একটা প্রতিবাদও করলো না। তোমাকে অপমান করে সেটা কি শুনতে আমার ভালো লাগে? তাছাড়া ওরা আমার সাথেও তো একই ব্যবহার করে। এই বৃদ্ধ বয়সে ছেলেদেরকে ছাড়া আমরা আর কোথায় যাব? আমাদের দেখার জন্য কোনো মানুষই যে নাই। যা জীবনে আর সম্ভব নয় তা নিয়ে আর কথা বলে লাভ নেই। তাই তো সকালবেলা তুমি কোথায় গিয়েছিলে? গতকাল তো বলেছিলে তোমার শরীর অনেক খারাপ। বুকের ব্যথাটা অনেক বেড়েছে, কিন্তু কি করব, কিছুই বুঝতে পারছি না। সকালে ওরা আমাকে বাজারে পাঠিয়েছে মাছ কেনার জন্য। তুমি ওদেরকে বলতে আজকে তোমার শরীর খারাপ, তুমি যেতে পারবে না। কেন শুধু শুধু এই শরীরে বাজারে গিয়েছো? তুমি কি ভেবেছো তোমার ছেলেদেরকে আমি বলিনি? দুজনকেই বলেছি, বাবা আজকে আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। কিন্তু ওরা আমার কোনো কথাই শুনেনি, জোর করে আমাকে বাজারে পাঠালো। এই গরমের মধ্যে গেমে বাড়ি ফিরলাম। তুমি একটু বসো, আমি বরং আমাদের মেয়ের বাড়ি থেকে একটু চিনি নিয়ে আসি, এনে তোমাকে শরবত বানিয়ে খাওয়াই। পাশেই তো আমাদের মেয়ের বাড়ি। না না, তার কোনো দরকার নেই, ওটা আমাদের মেয়ের শ্বশুর বাড়ি। ওর স্বামী একবার দেখতে পেলে ওকে অনেক কথা শোনাবে। মানুষের কপাল মন্দ হলে যা হয় আর কি। ভেবেছিলাম মেয়েটা ভালো থাকবে, কিন্তু ওর স্বামীটাও খারাপ। যৌতুকের টাকার জন্য মেয়েটার উপর অনেক অত্যাচার করে। ছেলেদেরকে বলেছিলাম একটাই মাত্র বোন, একটু খোঁজ খবর নিয়ে বিয়ে দিতে, কিন্তু কেউ কোনো দায়িত্ব পালন করলো না। মেয়েটাকে একেবারে খালি হাতে শ্বশুর বাড়ি পাঠালাম, তাই ওকে অত্যাচার সহ্য করতে হয়। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। আরে মা, তুমি এখানে? তোমার জামাই এখনই চলে আসবে। কেন এসেছো এখানে মা? মা, খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। তোর বাবার শরীরটা অনেক খারাপ, যদি একটু চিনি দিতিস, একটু শরবত বানাতাম। আমার কাছে কেন চাইতে এসেছো? তোমার ছেলেরা কোথায় এখন? সম্পদ ভাগ করছো, এই মেয়ের কথা তো একবারও ভাবোনি। বিয়ের সময় কোনো কিছু দাওনি, তাই তো প্রতিদিন আমার স্বামীর কাছে আমার কথা শুনতে হয়। আর যখন প্রয়োজন হয় তখনই আসো এই মেয়ের কাছে। তখন কি আর জানতাম আমার কপালে এত দুঃখ থাকবে? আমি জানি তোর প্রতি অন্যায় করা হয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি অল্প দাঁড়াও, আমি চিনি নিয়ে আসছি। শাশুড়ি মা এত সকাল সকাল আমার বাড়িতে কেন? নিশ্চয় কিছু একটা চাইতে আসেছেন। একটা কথা বলে দিচ্ছি, আমার 2 লাখ টাকা লাগবে। যদি না দেন তাহলে আপনার মেয়েকে আমার বাড়ি থেকে বের করে দিব। আমি আর তোমার শ্বশুর কত কষ্ট করে ওই বাড়িতে টিকে আছি, কত অন্যায় অপমান আমাদের সাথে করা হয়, তারপরও আমরা ওই বাড়িতে পড়ে থাকি। দয়া করে এমন কিছু করো না যাতে আমাদের পাশ দিতে হয়। এখন তবে আমি আসছি বাবা।
বাবা, তোদের বাবার শরীরটা অনেক খারাপ, কিছু টাকা দে, তোদের বাবার জন্য কিছু ঔষধ আনবো। টাকা দেব মানে? বাড়িতে কি টাকার গাছ লাগিয়েছি মা? যখন টাকা লাগবে আর গাছ থেকে পেরে দিব। যাও, এখন বিরক্ত করো না। মাসের শেষ, আমার হাতে কোনো টাকা নেই। তোমার ছোট ছেলে রুবেলকে গিয়ে বলো টাকা দিতে, তার তো ব্যবসা এখন ভালোই চলছে। জন্ম দেওয়ার সময় তো জানতাম না আমাদেরকে এইসব দেখতে হবে। তোরা তো ভালো করেই জানিস যে ছোট বৌমা ঠিক তোদেরই মতো, যখন কিছু চেতে বোঝায় তখন বলে দে তোদের কাছে চাইতে। ঠিক আছে বাবা, আমি এখান থেকে চলে যাচ্ছি, শুধু শুধু বিরক্ত করলাম আর কি। কি ব্যাপার বুড়িমা, তুমি এখানে একা একা বসে আছো যে? মনের দুঃখে বসে আছি মা। আমার দুই ছেলে, অথচ একটা ছেলেও আমাদেরকে পছন্দ করে না। আমরা বুড়ো বুড়ি কত কষ্টে এখানে জীবনযাপন করছি। বড়মা, তুমি চিন্তা করো না, আমার কাছে একটা জাদুর ঝিনুক আছে। এই ঝিনুকটা আমি তোমাকে দিয়ে দিব। ঝিনুকের কাছে তুমি যা চাও তাই পাবে। এই জাদুর ঝিনুক দিয়ে কি করব মা? আমার বয়স হয়েছে, জীবনের সব চাহিদাগুলো শেষ হয়ে গেছে, এখন শুধু শান্তিতে খেয়ে দিয়ে গেলেই খুশি। এই যে তোমার স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তুমি তো কিছু ফলমূল আর ওষুধপাতি চাইতে পারবে। আচ্ছা ঠিক আছে মা, আমি জাদুর ঝিনুকের কাছে কিছু একটা চাইছি, তুই কিন্তু আমাকে লোভী মনে করিস না। তোমাকে কেন লোভী মনে করব বুড়িমা? এই ঝিনুকটি নিয়ে তুমি বাড়ি চলে যাও। কি গো, তুমি উঠো, দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। তুমি এখন সুস্থ হয়ে যাবে, আর কষ্ট পেতে হবে না। এই দেখো জাদুর ঝিনুক, এই জাদুর ঝিনুক, তুমি আমাকে কিছু ফল আর ওষুধ দাও আমার স্বামীর জন্য। বুড়িমা যখন তার স্বামীর কাছে সব ঘটনা খুলে বলল, তখন আড়াল থেকে ছোট বউ সবকিছু শুনতে পাই আর বড় বউয়ের কাছে গিয়ে সব খুলে বলে। ছোট বউ, এখন থেকে বুড়ো বুড়ির সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যেভাবেই হোক আমরা তাদের কাছ থেকে ঝিনুকটা উদ্ধার করব, কিন্তু এমনভাবে সব কাজ করতে হবে যেন তারা কিছু বুঝতে না পারে। আমরা যে জাদুর ঝিনুকের কথা জেনে গেছি, এটা তাদেরকে বুঝতে দেওয়া যাবে না। মা, আপনি রান্নাঘরে কি করছেন? এখন থেকে আপনাকে রান্না করতে হবে না, আমি আর ছোট বউ মিলে সব রান্নার দায়িত্ব পালন করব। এখন আপনারা বিশ্রাম নেওয়ার সময়, বাবাকেও কোনো কাজ করতে হবে না। বাজারে যাওয়া, স্কুল থেকে বাচ্চাগুলো আনা নেওয়া করা সব আপনার ছেলেরাই করবে। আপনাদের এখন বয়স হয়েছে, বিশ্রাম নেওয়া দরকার। আর সূর্য কোন দিকে উঠছে বৌমা? এসব কি বলছো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ওইসব বিষয় নিয়ে ভাবতে হবে না মা, আমরা যা বলেছি তাই করুন। শুনেছ, ছোট বৌমা আর বড় বৌমা মিলে আমাকে বলছে আমার নাকি এখন থেকে কোনো কামই করতে হবে না। তাই নাকি? সৃষ্টিকর্তা তাহলে আমাদের মুখের দিকে তাকালেন, আমাদের এখন সুখের দিন এসেছে। জাদুর ঝিনুকের এখন আর কিছুর কাম নেই, তুমি এই ঝিনুকটি ফিরিয়ে দিয়ে এসো। এই মেয়ে, কোথায় গেলে তুমি? এদিকে এসে একবার শুনে যাও, তোমার ঝিনুক তুমি ফেরত নিয়ে যাও। এই ঝিনুক আমাদের আর কোনো প্রয়োজন নেই। কেন বুড়িমা, এই ঝিনুক আপনি ফেরত দিচ্ছেন? এটা আপনার চাহিদা খুব সহজেই মেটাতে পারবে। না মা, আমার ছেলেরা এখন আমাদের খেয়াল নেই। তারা বলেছে এখন থেকে নাকি আমাদের আর কোনো কাজকর্ম করতে হবে না। তাহলে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই ঝিনুক আমি ফেরত নিয়ে যাচ্ছি। তবে আপনার যদি কোনো প্রয়োজন হয়
আমার কাছে আসতে পারেন। বাবা ঘুমিয়ে গেছো নাকি? আমি আর রুবেল তোমার সাথে জরুরি কথা বলতে এসেছি। না বাবা, এখনো ঘুমাইনি। তবে কি বলবি বল, কিছু কি হয়েছে নাকি? না বাবা, কিছু হয়নি। আচ্ছা বাবা, তোমাদের বউয়েরা বলছিল তোমরা নাকি জাদুর ঝিনুক পেয়েছো। তোমরা এটা দিয়ে কি করবে? এটা আমাদেরকে দিয়ে দাও। আচ্ছা তাহলে এই কথা, এই ঝিনুকটার কথা তোদের বউয়েরা জেনে গিয়েছে, তাই ঝিনুকের লোভে আমাদের এত সেবা যত্ন করা শুরু করেছে। এই কারণেই বলি, হঠাৎ তাদের মধ্যে এত পরিবর্তন কি করে? তুমি শুধু শুধু ভুল বুঝছো মা। কিন্তু তোদের বউয়েরা যখন যত্ন নেওয়া শুরু করলো, তখন ওই ঝিনুকটা তোর মাকে বলেছিলাম ফেরত দিয়ে আসতে। কি বললে তুমি? ওই ঝিনুক ফিরিয়ে দিয়েছো? তাহলে তোমাদের দেখাশোনা কে করবে? না না না, আমরা তোমাদের দায়িত্ব নিতে পারবো না। তোদের মতো এত স্বার্থপর সন্তান পৃথিবীতে যেন আর না হয়। আমরা কালকেই এই বাড়ি ছেড়ে চলে যাব, আর থাকবো না আমরা এই বাড়িতে। তারপর বুড়ি আবার ওই মেয়ের কাছে গেল আর মেয়েটি জাদুর ঝিনুক দিয়ে দিল, আর বুড়ো বুড়ি জাদুর ঝিনুক দিয়ে থাকার জন্য একটি আশ্রয়স্থল বানিয়ে সুখে শান্তিতে জীবন যাপন শুরু করলো।